সাউন্ড পাই কিনা। হ্যালো, সাউন্ড অফ করা আছে। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। সাউন্ড পাওয়া যায়? তোমরা কি বুঝতে পারছো নাকি? হ্যালো, সাউন্ড শুনতে পাচ্ছ বাবা? দেখো তো একটু। ওকে, সাউন্ড ওকে। সাউন্ড যেহেতু ওকে, শুরু করবো কি আজকে স্থিতিবিদ্যা। এমসিকিউ হবে, তাই না ওস্তাদ? জি। যদি আবার 7টা ক্লাস দেওয়া আছে, মানে 7 ঘন্টা ক্লাস নিতে হবে আর কি। তো স্থিতিবিদ্যা থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, সাধারণত ছোট ছোট ফিজিক্স, এটাই আসলে স্থিতিবিদ্যা। তো তারপরে কিছু বেসিক জিনিসপত্র আমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে সর্বপ্রথম কথা হচ্ছে একটা বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর দুটা বলের লব্ধি নির্ণয় করা, 3টা বলের লব্ধি নির্ণয় করা, 4টা বলের লব্ধি নির্ণয় করা, 4টা বলের লব্ধি নির্ণয় করা, এগুলো বেশিরভাগ তোমাদের দেখা গেছে আর কি। তো সেগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আগে চিন্তা করো যে এই দুটা বলের, এরা মনে করো পি বল, এরা মনে করো কিউ বল, এই দুটা বলের লব্ধি হচ্ছে আর বল। আগে আমরা এগুলোর মধ্যে সম্পর্কটা দেখবো। হ্যাঁ, তাহলে পি এবং কিউ এর শোনা যাচ্ছে কি বলে? সাউন্ড কম হচ্ছে, এখানে তো শুনতে পাচ্ছি। দেখি, হ্যালো, তুমি এটা খুলে আবার লাগাও। একবার চাপে লাগাও। এবার শোনা যায়? সাউন্ড কোয়ালিটি ভালো না, আমি তো ভালো না, ভালো লইয়া থাইকো। এবার শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যায়। ওকে ওকে, তাহলে দেখো, আগে এগুলোর মধ্যে আগে সম্পর্কটা আমরা দেখে নিই। যদি এখানে বেশ কয়েকটা কেস আছে এই চিত্রটার, বুঝলা? সেটা হচ্ছে যে লব্ধি যদি এর সাথে কোণ উৎপন্ন করে থিটা, ওকে, আর বলদের মধ্যবর্তী কোণ ধরে নাও আলফা, ওকে,
তাহলে এটা কত হবে? এটা হবে আলফা মাইনাস থিটা, এমনি ধরে নিলাম আর কি। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, তোমরা জানো যদি কোন একটা সমতলে, মাথায় রাখবা সমতলে ক্রিয়াশীল তিনটা বল, সমতলে ক্রিয়াশীল তিনটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, সমতলে ক্রিয়াশীল তিনটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং যে কোনো একটি বল অপর দুটা বলের যদি লব্ধি নির্দেশ করে, যদি তোমরা উদ্দীপক পড়ে বা প্রশ্ন পড়ে বুঝতে পারো তিনটা বল সমতলীয়, একটা বিন্দুতে ক্রিয়াশীল, তিনটা বলের যে কোনো একটি অপর দুটা বলের লব্ধি, এইটা যদি বুঝতে পারো, ওকে, তাহলে আবার বলছি সমতলীয় হতে হবে, সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। কয়টা বল? তিনটি বল, তিনটি বল সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, তারপরে যে কোনো একটি অপর দুটি বলের লব্ধি হতে হবে, অপর দুটি বলের লব্ধি হতে হবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। যদি এই তিনটা কন্ডিশন তোমরা দেখতে পাও একটা প্রশ্ন পড়ে আর কি, ঠিক আছে, সেখানে তোমরা বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবা, সেখানে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এই তিনটা ঘটনা যদি একসাথে ঘটে, যে সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, সেই তিনটা বলের যে কোনো একটি অপর দুটি বলের লব্ধি হতে হবে, ওকে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা কি করবা? বলের সাইন সূত্র অ্যাপ্লাই করবা, বলের সাইন সূত্র, ওকে। লামির উপপাদ্যের কথা বলছি না কিন্তু, ওকে, লামির উপপাদ্যটা বলের সাইন সূত্রেরই একটা বিশেষ রূপ। আসলে বলের সাইন সূত্র কি ছিল? বলের সাইন সূত্র হচ্ছে, যেমন এই স্ট্রাকচারে টোটাল কয়টা বল আছে? মোস্তাক তিনটা বল আছে, তাহলে পি বল ডিভাইডেড বাই কিউ বল ডিভাইডেড বাই আর বল ডিভাইডেড বাই, ওকে। আমি কিন্তু এখানে আগেই বলেছি পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি আর, পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি হচ্ছে আর। ব্যাপারটা হচ্ছে এরকম, সমতলীয় বল, একটা বিন্দুতে ক্রিয়াশীল, ওকে। তাহলে বলের সাইন সূত্র কি? বলের সাইন সূত্র হচ্ছে, তাহলে ওই স্ট্রাকচারে প্রদত্ত তিনটার বলের প্রত্যেকটি বল হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। অর্থাৎ এই পি বল যখন নিব, পি এর নিচে লিখব সাইন, কিউ এর নিচেও লিখব সাইন, আর এর নিচেও লিখব সিন, ওকে, আর এর নিচেও লিখব সিন। এবং সাইন সূত্রের ব্যাখ্যাটা কি? সাইন সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে, যখন আমি পি বল নিব, পি বলটা হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন, অপর দুটা বল কে? কিউ এবং আর, তাহলে এখানে হবে আলফা মাইনাস থিটা, ওকে। আর যখন আমি কিউ বল নিব, কিউ বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের থিটা, যখন আমি আর বল নিব তখন অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন, ওকে। তাহলে লক্ষ্য করো, আর বল ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন, কিউ ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন। অর্থাৎ এই চিত্রের জন্য এটা সঠিক। কোনোদিনও সূত্র মুখস্থ রাখবা না, শুধু এই তিনটা জিনিস মনে রাখবা, তিনটা বল হতে হবে, সমতলীয় হতে হবে, যে কোনো একটা বল অপর দুটা বলের কি হতে হবে? লব্ধি নির্দেশ করতে হবে। যদি এই তিনটা ঘটনা ঘটে, তাহলে তোমরা সেখানে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবা। বলের সাইন সূত্র অ্যাপ্লাই করো যে কোনো দিক বরাবর, যেহেতু লব্ধি বলা আছে, সেখানে আরেকটা কথা আছে, যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে অপর দুটা বলের লম্বাংশের সমষ্টির সমান, ঠিক আছে?
বলো এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? হিফজুল আলম ভাই আগামীকাল সকাল 7টায় কি অফলাইন আছে? হ্যাঁ আছে। এটুকু ক্লিয়ার কিনা? শোনো, বলবিদ্যায় বেসিক জিনিসগুলো কিছু ক্লিয়ার রাখো, অঙ্ক পারা যায়। বলবিদ্যায় তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছো ইতিমধ্যে, হয়তো বা প্রশ্ন আসে খুবই সিম্পল, সামান্তরিক সূত্র অথবা লামের উপপাদ্যের সূত্র অথবা ছোট ছোট সমান্তরাল বলের অঙ্ক। ওকে, এটাও আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এটা গেল একটা আলোচনা। এবার আসো, যে মানে কয়েকটা বেসিক আগে শিখে নিই আমরা। যদি এমনটা হয় যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল পি বল, এটা কিউ বল, এটা পি বল, এটা কিউ বল। ওকে, এই অবস্থায় লব্ধি মনে করো আর। ওকে, পি এবং কিউ বলের লব্ধি আর। যদি এমনটা হয় যে পি বলকে কিছু পরিবর্তন করা হলো, পি বলকে পরিবর্তন করার পরে পরিবর্তিত বলটা হচ্ছে এরকম যে পি প্রাইম দিলাম, অর্থাৎ পি বলকে পরিবর্তন করে হয় যোগ করা হয়েছে নয়তো বিয়োগ করা হয়েছে, করে এই বলটাকে পরিবর্তন করা হয়েছে। ওকে, দিক অপরিবর্তিত রেখে কিউ বলটাকেও পরিবর্তন করা হয়েছে, মনে করা এটা কিউ প্রাইম। ওকে, লব্ধি যদি তোমার দিক অপরিবর্তিত থাকে, লব্ধির মান চেঞ্জ হবে কিন্তু দিক দেখো, আর বলটা যখন আমার পি আর কিউ এর লব্ধি আর ছিল তখন মনে করো এটা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। যখন আমার বল দ্বয় পি প্রাইম এবং কিউ প্রাইম, তখনও বলটা দিক অপরিবর্তিত থাকে। তাহলে এখানে মনে রাখবা, এই কথাটা লিখে রাখো, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল, এটা মনে রাখো, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের প্রতিটিকে পরিবর্তন করলে যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হলো অবস্থা, কোন বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ দুটা বলের লব্ধি ছিল আর, যা কিনা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এরপরে পি বলকে পরিবর্তন করে পি প্রাইম করা হয়েছে, কিউ বলকে পরিবর্তন করে কিউ প্রাইম করা হয়েছে, বল দুটা পরিবর্তন করা হয়েছে, প্রত্যেকটাকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু লব্ধির দিক ওই দিকই আছে, দিক চেঞ্জ হয়নি, মান চেঞ্জ হতে পারে। যদি এই দুর্ঘটনা ঘটে তবে এই ঘটনাটা সত্য, পি ডিভাইডেড বাই পি প্রাইম ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ প্রাইম, এটা সত্য। অর্থাৎ এটা মনে রাখবা, অথবা আমি এটা না মনে রেখে এটাও মনে রাখতে পারি, পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু পি প্রাইম বাই কিউ প্রাইম, এটাও মনে রাখতে পারি। অর্থাৎ প্রথম অবস্থায়, আদি অবস্থায় বলদ্বয়ের অনুপাত, শেষ অবস্থায় পরিবর্তন করার পরে বল দুটার অনুপাত। তাহলে আদিতে বলদ্বয়ের অনুপাত
আদিতে বলদ্বয়ের অনুপাত, এইটা মনে রাখবা, আদিতে বলদ্বয়ের অনুপাত ইকুয়াল টু পরিবর্তনের পর বলদ্বয়ের অনুপাত, পরিবর্তনের পর বলদ্বয়ের অনুপাত। এটা চিরকাল সত্য, এটা চিরকাল সত্য। কি মনে থাকবে? ও ভাইজান, তোমাদের কি মনে থাকবে? কি ক্লিয়ার? তাহলে কি হলো? তাহলে ক্লিয়ার এটা? যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি আদি অবস্থাতে যে দিকে ছিল, বল দুটা পরিবর্তন করার পরে লব্ধির দিক যদি ওই দিকেই থাকে, তাহলে এই জিনিসটা চিরকাল সত্য। এটা এমসিইউ করার জন্য প্রচুর 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 কাজে আসবে বলে রাখলাম। ওকে, আচ্ছা, এটা সংক্রান্ত একটা অঙ্ক আমি দিচ্ছি, কোন জায়গায় এসছে কিনা একটু দেখে নিই আমি। সে ধরনের অঙ্ক করলে সবচেয়ে ভালো হয় তোমাদের। হ্যাঁ, কই তুমি, কই গো অঙ্ক, কই ভার্সিটি প্রশ্ন না দেখি মোস্তাক, বের করে স্থিতিবিদ্যা বইটা বের করো। একবারে লাস্টের দিকে। দেখো, এক্সিলেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই যেমন একটা প্রশ্ন নিচ্ছি আমি। ও, এখানে তো খুব সুন্দর এই করা আছে। দেখো ভাইজান, একটা অঙ্ক আছে, অঙ্কটা আগে শোনো। অঙ্কটা তো লিখতে পারবো না, হ্যাঁ, লেখার তো সময় নাই। অঙ্কটা একটা শুনে নাও। কোন বিন্দুতে ক্রিয়াশীল 2p এবং p মানের দুটি বল, 2p এবং p মানের দুটি বল, তাহলে আদি অবস্থার দুটা বল এটা, ঠিক আছে? দেখো ফিলিংস এরকম, এই দুটা বল। তারপরে প্রশ্ন বলা আছে প্রথমটিকে দ্বিগুণ করা হলো, তাহলে প্রথম বলটিকে দ্বিগুণ করলে 4p হলো। দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলো, তাহলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলো। এটা পরের অবস্থা। অঙ্ক শেষ। প্রশ্নে বলা আছে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল 2p এবং p, প্রথম বলটিকে দ্বিগুণ করা হলো, দ্বিতীয় বলটির মান 8 একক বাড়ানো হলো। এবারে বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে p এর মান নির্ণয় করো। লব্ধির দিক অপরিবর্তিত থাকলে p এর মান বের করো। ঠাস করে অঙ্ক হয়ে যাবে। প্রথম দুটার অনুপাত 2 ইকুয়াল টু দ্বিতীয় দুটার অনুপাত 4p ডিভাইডেড বাই p প্লাস 8। বাস, অঙ্ক শেষ। 4p ইকুয়াল টু 2p প্লাস 16, অতএব 2p ইকুয়াল টু 8 না 16, তাহলে p ইকুয়াল টু কত? 8। এটাই অ্যান্সার। সবাইকে 8 অ্যান্সার দিয়ে দিয়েছে? হ্যাঁ, কি তোমরা কি বুঝলো ভাই অঙ্কটা? বলো। তোমরা কি এটা বুঝলা? এটা ভার্সিটি প্রশ্ন ব্যাংকের পেজ নম্বর 542 টাইপ 4 এ এই অঙ্কটা আছে। ওকে, এই অঙ্কটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। এই আকৃতির একটা অঙ্ক এসেছিল 14-15-তে। আমি একটা অঙ্ক করালাম আর কি। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা প্রশ্ন ব্যাংকের সলভগুলো সব দেখবা না, না দেখে ফিলিংস দিয়ে অঙ্ক করবা। দেখো, ডিইউ 13-14-তে একটা অঙ্ক এসছে এরকম যে p এবং টয়েস p মানের দুটা বল,
এবার পরিবর্তিত রূপটা কি? প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বাড়ানো হয়েছে। প্রথমটির মান দ্বিগুণ করা হয়েছে, দ্বিতীয়টির মান 8 একক বাড়ানো হয়েছে। ভেরি গুড, এটা দ্বিতীয় অবস্থায় ফোর্স। প্রথমটিকে দ্বিগুণ করা হয়েছে, দ্বিতীয়টির মান 8 একক বাড়ানো হয়েছে, রাইট? এবারে বলছে বল দুটার লব্ধি যদি দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে পি এর মান নির্ণয় করো। তাহলে দিক অপরিবর্তিত থাকে মানে চোখ বন্ধ করে, এটা অনুপাত হাফ, এটা অনুপাত 2p ডিভাইডেড বাই 2p প্লাস 8, 4p থেকে 2p বাদ 2p ইকুয়াল টু 8p ইকুয়াল টু 4, অঙ্ক কমপ্লিট। ঠিক, পি এর মান 4। কি ক্লিয়ার হয়েছে? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইরা, ঢাকা ইউনিভার্সিটির 13-14 সালে আমরা চান্স পেয়ে গেলাম মনে করো, কিন্তু চান্স পেতে হবে তো 2020 সেশনে, হবে না এভাবে করে, ঠিক কিনা বলো? হয়েছে? তোমরা কি বুঝতে পারিস বাবা? তবে একটু আমাকে বলো, নইলে তো আমি আর সামনের দিকে আগাতে পারবো না। বুঝতে পেরেছ? বলো। 4 একক। আরে বাপরে, সবাই অ্যান্সার দিয়েছে 4 একক। তাহলে তোমাদের সাথে পারবে কে বলো? কারো ক্ষমতা আছে? নাদিম আল মাহমুদ বলছে ইজি। জি ভাই বুঝছি, ভেরি গুড। এবার আসো আমরা দুটি বলের লব্ধি সম্পর্কিত কিছু প্রবলেম তোমাদের পরীক্ষায় আসে। এগুলো এমসিকিউ করার সময় তোমাদের কিছু কষ্ট হয়, এই কষ্টটা যেন না হয় সেগুলো আমি একটু ফিলিংস দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করতেছি। দেখো কি ধরনের অঙ্কগুলো আসতেছে ইদানিং। তাহলে আমরা এখানে টাইপ ভিত্তিক বলছি লব্ধি সম্পর্কিত। হ্যাঁ, লব্ধি সম্পর্কিত আমরা এখন প্রবলেম সলভ করব। সম্পর্কিত লব্ধি সম্পর্কিত প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি সেটা আগে তোমাকে বুঝতে হবে। এখন আগে বলি, আমি বেশ কয়েকটা কথা বলি। পি এবং কিউ, এই দুটা বলের লব্ধি, দুটা বলের লব্ধির ক্ষেত্রে বলছি। হ্যাঁ, দুটি বলের লব্ধি যদি আর হয় মাস্টার, ঠিক আছে, তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। আর স্কয়ার ইকুয়াল টু, তোমরা সবাই জানো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইন্টু কজ অফ তাদের মধ্যবর্তী কোণ আলফা। অর্থাৎ এখানে যদি আমি বলে দিই অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইকুয়াল টু আলফা, তোমরা জানো যে আর স্কয়ার ইকুয়াল টু এটা। বাট আমি উজ্জ্বল এটাকে একটু ঢং করে লিখি যে লব্ধি স্কয়ার ইকুয়াল টু হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন পি ডট কিউ। বলো এটা বলতে পারি কি না? তাহলে এইটা হচ্ছে দুইটা বলের লব্ধির অ্যাকচুয়াল সূত্র আমি বলি, দুইটা বলের লব্ধি। ওকে, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ। ওকে, পি ডট কিউ। অ্যাকচুয়ালি আমি এটাও বলি না, আমি যেটা বলি সেটা হচ্ছে এরকম যে কোনো সংখ্যক বলের লব্ধি, যে কোনো সংখ্যক বলের লব্ধি জিএফ, এটাকে আমরা বলতেছি জিএফ কনসেপ্ট, জিএফসি অর্থাৎ জিএফ কনসেপ্ট। সেটা হচ্ছে এরকম, যে কোনো সংখ্যক বলের লব্ধি স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ পি স্কয়ার প্লাস 2 ইন্টু সামেশন অফ পি ডট কিউ। জাস্ট এইটা মনে রাখলেই যে কোনো সংখ্যক বলের লব্ধি তোমরা বের করতে পারবা, তামা করে ফেলতে পারবা। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা একটু, তাহলে লব্ধি স্কয়ার ইকুয়াল টু, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে প্রদত্ত বলগুলোর বর্গের সমষ্টি। এটা দ্বারা বোঝানো হয়েছে প্রদত্ত বলগুলোর বর্গের সমষ্টি। প্রদত্ত
বলগুলোর বর্গের সমষ্টি। তাহলে সামেশন পি স্কয়ার দ্বারা বোঝানো হয়েছে প্রদত্ত বলগুলোর বর্গের সমষ্টি। আর হোয়াট ইজ দিস? এটা দ্বারা বোঝানো হয়েছে দুটি করে বলের ডট গুণনের যোগফল, দুটি করে বলের ডট গুণনের সমষ্টি, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ তোমার যদি 3টা বল থাকে, সেই 3টা বল থেকে 2টা করে বল নিয়ে যতগুলো ডট গুণন করতে পারো সেটা লিখবা। যদি তোমার 4টা বল থাকে, 2টা করে বল যতভাবে লিখতে পারো তাদের ডট গুণনের যোগফল। অর্থাৎ আমি যদি সামারাইজ করে বলি এবার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, মনে করো তোমার এরকম আছে, একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল, এটা পি বল, এটা কিউ বল, এটা আর বল, এদের লব্ধি এটা আর বল, এদের লব্ধি মনে করো এস। ওকে, তাহলে এই সূত্রে হবে এস স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, বলগুলোর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু কি বলেছিলাম, দুটি করে বলে ডট গুণনের সমষ্টি। দুটা করে বলে এখানে কিভাবে চিন্তা করতে পারো, পি ডট কিউ, তাহলে এখানে পি ডট কিউ করতে পারো, প্লাস কিউ ডট পি করতে পারো, প্লাস আর ডট পি করতে পারো। রাইট? এই যে দেখো 3টা বলের লব্ধি নির্ণয়ের ডট গুণন দিয়ে লব্ধি নির্ণয় করা যায়। এরপরও আমরা আরো কিছু যে ভালো জিনিসপত্র শিখবো, যে সবসময় কি আমি এটা ব্যবহার করে অঙ্ক করব না, সবসময় আমি এটা ব্যবহার করে অঙ্ক করব না। আসলে যদি আমার এর থেকে আরো সহজ বুদ্ধি চলে আসে, সেক্ষেত্রে সহজটা দিয়ে করবো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা লক্ষ্য করো, যদি এমনটা হয় যে কয়েকটা কেস আলোচনা করতেছি, হ্যাঁ, মনে করো এই বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল পি কিউ আর, ঠিক আছে সমস্ত, এদের মধ্যবর্তী কোণ মনে করো 120 ডিগ্রি করে দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে দেওয়া আছে, 120 ডিগ্রি করে দেওয়া আছে। এদের লব্ধি যদি এস হয়, তাহলে মনে রাখবা এস স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, কি হলো অবস্থা? ও পি ডট কিউ ডট আর ডট পি, তো ঠিকই তো আছে, আরই তো লেগেছি ওখানে। দেখো তাহলে বলগুলোর লব্ধি স্কয়ার ইকুয়াল টু বলগুলোর বর্গের সমষ্টি প্লাস কিসে গেছি আমরা 2 ইন্টু একবারে লিখবো পি ডট কিউ। তাহলে পি ডট কিউ মানে কি, পি কিউ কজ 120 ডিগ্রি প্লাস কিউ আর কজ 120 ডিগ্রি প্লাস আর পি কজ 120 ডিগ্রি। দেখা যায় মস্তক ডানে, দেখো তাহলে এটা আমাদের কনসেপ্ট অনুসারে লব্ধি নির্দেশ করবে যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, বলে এবার cos 120 ডিগ্রি মান -হাফ, -হাফের সাথে একটু যখন গুণ হয়ে হাফ হয়ে যাবে, তাহলে মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি, তাহলে এস স্কয়ার ইকুয়াল টু আসলে এটা লব্ধি স্কয়ার। এটাকে যদি আমরা সংক্ষেপে রূপ দিতে চাই, তাহলে এস স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ পি স্কয়ার মাইনাস সামেশন অফ পি কিউ। রাইট? লক্ষ্য করে দেখো ভাইজান, এই জিনিসটা আমি মনে রাখবো, কে পারবে আমার সাথে অঙ্ক? এটা একটা স্পেশাল কেস, যে 3টা বলের পরস্পরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, অথবা তাহলে
এটা আমরা কখন অ্যাপ্লাই করব, রাইট? দেখো তাহলে তিনটি বলের পরস্পরের মধ্যবর্তী কোণ হতে হবে 120 ডিগ্রি। একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, সমতলীয় হতে হবে। সেক্ষেত্রে তিনটা বলের লব্ধির নির্ণয় সূত্র এটা, বলগুলোর বর্গের সমষ্টি মাইনাস দুটি করে বলের গুণফলের সমষ্টি, দুটি করে বলের গুণফলের যোগফল। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আসো, যদি আমার এরকম বলে 120 ডিগ্রি করে না দিয়ে যদি বলে এই ধরনের প্রশ্ন, কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল, কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল, একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু বরাবর ক্রিয়াশীল, একটি সমবাহু ত্রিভুজের বানান কি এটা হলো না, ত্রিভুজের তিনটি বাহু বরাবর ক্রিয়াশীল, ক্রিয়াশীল। মনে রাখবা কোন বিন্দুতে, একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল হতে হবে, একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল হতে হবে, এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া নাই প্রশ্নে, কিন্তু বলা আছে সেই ক্রিয়াশীল তিনটা বল একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল। এর অর্থই হচ্ছে, মনে করো এখানে মোস্তাক এটা পি বল, এটা কিউ বল, এটা আর বল, পি কিউ আর। এই তিনটা বল যদি এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল থাকে, তাহলে বলো এটা পি এর দিক, এইটা তাহলে কিউ এর দিক, বোঝা যাচ্ছে? এটা পি এর দিক, এটা কিউ এর দিক, রাইট? এটা আর এর দিক, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? নিশ্চয়ই 60 ডিগ্রি না, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কারণ আমরা জানি দুইটা বলের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় একটা বিন্দু থেকে দুইটা বল বের হয়ে যেতে হবে, অথবা একটা বিন্দুতে দুইটা বল এসে প্রবেশ করতে হবে, তাহলে ওদের মধ্যবর্তী কোণ এটা, রাইট? তাহলে দেখো এই বিন্দু থেকে কিউ বলটা চলে গেছে, পি বলটা প্রবেশ করেছে, পি বলটাকে বর্ধিত করো, তাহলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। সুতরাং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, রাইট? এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে তিনটি বল যদি ক্রিয়াশীল হয় এবং সেই তিনটা বল যদি একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরালে আছে বলে মনে হয়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো যে বল তিনটার লব্ধির মান হবে বর্গের যোগফল মাইনাস দুটা করে মূলের বলছি, ওটা তো বহুপদী চ্যাপ্টারে, দুটি করে বলের গুণফলের সমষ্টি। কি পারবা কিনা বলো? তখন আর আমরা ওই বিভিন্ন প্রকার আরো কনসেপ্ট আমি শিখাবো এখানে আসলে, রাইট? হয়েছে বাবা? তাহলে দেখো আমি এটা কখন ব্যবহার করব? যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তিনটা বল থাকে। আমি এইটা কখন ব্যবহার করব? যদি বলগুলোর পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে না থাকে, অর্থাৎ কোণগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটা ইউজ করব। কোণগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এই সূত্রে ইউজ করব আমি। কোণগুলো যদি ভিন্ন ভিন্ন হয় বলগুলোর, এইটা আমরা ইউজ করব হচ্ছে কখন? যদি বলগুলোর পরস্পরের মধ্যবর্তী কোণ আলাদা হয়। আলহামদুলিল্লাহ, বলগুলোর মধ্যবর্তী কোণগুলো আলাদা। কি দা? আলাদা। কি আমি কি বুঝাতে পারতেছি বাবা? একই সূত্রের ব্যবহারগুলো বলতেছি, মানে এই সঠিক সিদ্ধান্তটা নেওয়া যে আমি
এই অঙ্কের জন্য কোন সূত্র ইউজ করব, এই সঠিক সিদ্ধান্তটা এই বলবিদ্যার অ্যান্সার করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত যে নিতে পারবে যে এই অঙ্কের জন্য আমি লব্ধি নির্ণয় এই সূত্র ব্যবহার করব, সে সফলকাম হবে 100%। কারণ এখানে তো ডট গুণ দেওয়াই আছে, পি ডট কিউ মানে কি, পি কিউ তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, কিউ আর কিউ ডট আর মানে কি, কিউ আর মধ্যবর্তী কোণের কোসাইন, আর পি মধ্যবর্তী কোণের কোসাইন। আলাদা আলাদা কোণ থাক, শুধু তোমার মন দরকার আমার, রাইট? কি ক্লিয়ার? তাহলে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে আমরা এটা ইউজ করব। কি ভাইজান তোমরা কি বুঝতেছ? তোমরা কি বুঝতেছো ভাইজান? ক্লিয়ার ভাইজান? বুঝছি ভাই, ওকে, ভেরি গুড। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরো কেস আছে, আরো কেস আলোচনা করব আমি, ঠিক আছে? যেমন এটার একটা অঙ্ক দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা একটু বস্তাকে করো। হ্যাঁ, মনে করো বস্তাকে এরকম দিলাম যে 2 নিউটন, 3 নিউটন এবং 5 নিউটন মানের তিনটা বল, এদের পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা 2 নিউটন, এটা 3 নিউটন, এটা 5 নিউটন। ওকে, এদের পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আমার প্রশ্ন, এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি করে হয়, তাহলে এদের লব্ধি নির্ণয় করো। লব্ধি নির্ণয় করো, তোমরা করে ফেলেছে? লব্ধি নির্ণয় করো, আমি বলবো না, কিচ্ছু বলবো না, চোখ বন্ধ করে যোগ বিয়োগ করে লব্ধি নির্ণয় করবা। চোখ বন্ধ করে এস স্কোয়ার ইকুয়াল টু এগুলো বর্গের যোগফল, 4 আর 9 13 আর 25 38 বর্গের যোগফল মাইনাস, একবারে করলাম 2 × 4 3 × 9 13 25 38, চোখ বন্ধ করে দুটা করে বলের গুণফলের যোগফল, 3 × 6 6 আর 15 21 21 আর 10 31 গুণফলের যোগফল, তাহলে 7। তাহলে এস ইকুয়াল টু √7। পারবে তোমার সাথে কেউ? √7 কারো এসছে তোমাদের? হ্যাঁ, এই যে ছেলেমেয়েরা দিয়েছে √7। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। অর্থাৎ এই তিনটা বলের লব্ধি √7। তোমাদের আগে কেউ এই অঙ্ক করতে পারবে না, বলে রাখলাম আমি, 100% করতে পারবে না। ফিজিক্স ওয়ালারা কি করে আমি জানি না, 2 3 এবং 5 তিনটা বলের লব্ধি যদি পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে কোন সূত্র ইউজ করব? কোণ যেহেতু 120 ডিগ্রি, সুতরাং বলগুলোর বর্গের সমষ্টি মাইনাস দুটি করে বলের গুণফলের যোগফল। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা? এবার আরেকটা স্পেশাল কেস আছে আমাদের। দেখো স্পেশাল কেসটা হচ্ছে এরকম, মনে করো এখানে তিনটা বল আছে, এই তিনটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। ওকে, মনে রাখবা কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, ক্রিয়াশীল তিনটা বল পি এবং কিউ, পি পি এবং পি সমান তিনটা বল যদি ক্রিয়াশীল হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি করে হয়, মনে রাখবা এগুলো লব্ধি হয় 0, লব্ধি হয় 0, রাইট? এটার খুব সুন্দর একটা ঘটনা আছে, শুনবা। 2 বা ততোধিক বলের লব্ধি কখন 0 হয়? 2 বা ততোধিক বলের লব্ধি কখন 0 হয়? 2 বা ততোধিক বলেছি। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি বলগুলোর একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, এটা একটা মানে শর্ত,
দ্বিতীয় কথা হচ্ছে বলগুলোর ক্রিয়ারেখার পরস্পরের মধ্যবর্তী কোণ যদি একটা সার্কুলার কোণকে তত ভাগে ভাগ করে। আবার বলছি, n সংখ্যক বলের লব্ধি শূন্য হবে। n সংখ্যক সমান বলের লব্ধি শূন্য হবে যদি বলগুলো একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়। বলগুলো একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়। ওকে, বাম পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আবার বলছি, n সংখ্যক সমান বলের লব্ধি শূন্য হবে যদি বলগুলো একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়। এটা হলেই হবে না, শুধু আরো শর্ত আছে। দ্বিতীয় শর্ত, পারস্পরিক দুটি বলের মধ্যবর্তী কোণ হতে হবে 360/n। এইটা যদি হয় তাহলে আর কোনো কথা নাই। দেখো, n সংখ্যক সমান বলের লব্ধি শূন্য হবে। আমি কিন্তু খুবই গভীর থেকে কথাটা বলেছি। n সংখ্যক সমান বলের লব্ধি শূন্য হবে যদি বলগুলোর একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। বলগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলেই, সমান বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলেই কিন্তু তাদের লব্ধি শূন্য নাও হতে পারে। এই ধরনের দুর্ঘটনাও আছে। কিন্তু একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। পারস্পরিক দুটি বলের মধ্যবর্তী কোণ হতে হবে 360/n। অর্থাৎ যদি আমাকে বলে দুটি সমান বলের লব্ধি শূন্য হওয়ার জন্য কি শর্ত হতে হবে, তাহলে বলগুলো দুটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে এবং পারস্পরিক ওই দুটা বলের মধ্যবর্তী কোণ হতে হবে 360/2, অর্থাৎ 180। তার মানে একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, দুইটা বলের মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি সমান বলের, তখনই এদের লব্ধি হয় শূন্য। এটা আমরা জানি, লব্ধি হবে শূন্য। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দুইটা বলের জন্য হলো। আর যদি আমি বলি তিনটা সমান বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে বল তিনটা কি করবে? একটা বিন্দুতে ক্রিয়াশীল হবে। ঠিক আছে মোস্তাক? এবং একটা সার্কুলার কোণকে 360 ডিগ্রি কোণকে সমান 3 ভাগে বিভক্ত করবে। তাহলে বলো তোমরা, এটাকে সমান 3 ভাগে ভাগ করতে গেলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এরা সমান বল, রাইট? তাহলে তিনটা সমান বল 360 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করবে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি করে। আমি এখন তোমাকে প্রশ্ন করতে পারি, সমতলে একটা বিন্দুতে ক্রিয়াশীল 5টি সমান বল ভারসাম্য সৃষ্টি করে, অর্থাৎ কি এই তিনটা বলের লব্ধি শূন্য হয়। ভারসাম্য সৃষ্টি করা মানে কি? লব্ধি শূন্য, রাইট? তাহলে সমতলে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল 5টি সমান বল ভারসাম্য সৃষ্টি করে। পরস্পর যে কোনো পারস্পরিক দুটি বলের মধ্যবর্তী কোণ কত? কি করবা? 360/5। অ্যান্সার কমপ্লিট। 360/5 মানে 72 ডিগ্রি। কি ক্লিয়ার হয়েছে? এই যে একজন বলেছে 72 ডিগ্রি। ওকে, কি ক্লিয়ার? কারো কি কোনো সমস্যা আছে? 72 ডিগ্রি, ভেরি গুড। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার তো আরো কথা আছে, শেষ হয়নি। তাহলে তিনটা সমান বলের লব্ধি শূন্য তখনই হবে যদি তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়। এইবারে আসো, তোমরা এখন বলতে পারো যে ভাই
আপনি তো বারবার বলেই যাচ্ছেন তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হলে, সমান বল হলে, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধি শূন্য হয়। এখন একটা বিন্দুতে ক্রিয়াশীল না হয়ে যদি এমনটা হয়, এমন প্রশ্ন করে যে একটি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে তিনটা বল ক্রিয়াশীল, এরা একটা বিন্দুতে ক্রিয়াশীল বলা নাই? বলা আছে একটা সমবাহু ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটা সমান বল ক্রিয়াশীল। ওকে, আবার আমি বলি, আমার প্রশ্ন, এই তিনটা বলের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? ক নম্বরে থাকে বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে। মিথ্যা কথা। বল তিনটি এখানে ভারসাম্য সৃষ্টি করে না, করে না, করে না। বল তিনটি তখনই ভারসাম্য সৃষ্টি করত যদি তারা একটা বিন্দুতে ক্রিয়াশীল হতো। রাইট? মনে করো তোমার এটা একটা ত্রিভুজ আকৃতির পাত, এই পাতের তিনটা বাহু বরাবর পি বল, এদিকে একটা পি বল, এদিকে একটা পি বল দিচ্ছ তুমি। রাইট? এটা ঘুরতে থাকবে চরকির মতো, ঘুরবে না? মনে করে একটা ত্রিভুজ বানিয়ে দাও মোস্তাক, তুমি যদি আমাকে দিতে পারো একটা ত্রিভুজ বানিয়ে, ছেলে মেয়েদেরকে বোঝাতে সহজ হতো। ছোট্ট একটা কাগজ লাগবে, দাও, এটাই দাও। এই যে দেখো, এই যে মনে করে একটা ত্রিভুজ আঁকলাম আমি। ওকে, এই যে মনে করে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এইদিকে বল প্রয়োগ করতেছি, এইদিকে বল প্রয়োগ করতেছি, এইদিকে বল প্রয়োগ করতেছি একই ক্রমে। তাহলে এটা এইভাবে ঘুরতে থাকবে কিনা বলো? এইভাবে চরকির মতো ঘুরতে থাকবে এইভাবে, তাই কিনা? তারপর তারা ভারসাম্য সৃষ্টি করে না। তারা কি করে জানো? আমি তোমাকে বলি, মনে রাখবা। সেটা হচ্ছে, এটা হতে পারে এই দুটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ এই বলটাকে আমি বর্ধিত করে দিতে পারি। রাইট? এবং খুবই মজার বিষয়, এটা যদি পি বল হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত অবস্থা? 120 ডিগ্রি। তাহলে এই দুটা বলের লব্ধি কি হবে? এদেরকে নিয়ে যে সামান্তরিক অঙ্কন করা যায়, সেই সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এইটা লব্ধি। তাহলে এই দুটা বলকে রিপ্লেস করে আমরা যদি এই লব্ধিটা বের করতে চাই, তাহলে এই লব্ধিটা আর স্কয়ার ইকুয়াল টু দুটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধি কি হবে? এই দুটা বলের বর্গের যোগফল 2p স্কয়ার মাইনাস এই দুটা বলের গুণফল অর্থাৎ p স্কয়ার। দিস ইকুয়াল টু p স্কয়ার, অর্থাৎ r ইকুয়াল টু হবে p। তাহলে এটাই লব্ধিটা হবে p। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাদের লব্ধি হলো কত? p। তার মানে তুমি যে কাজটা করেছো সেটা একটু লক্ষ্য করো। এই বল আর এই বলের লব্ধি যখন তুমি p নির্ণয় করলা, তার মানে এই বলটা আর থাকলো না, এই বলটা আর থাকলো না। লব্ধি যখন বের করে ফেলেছ, অর্থাৎ এই দুইজন যে কাজ করে, এই একাই সে কাজ করে। মোস্তাক, সরি, এই দুইজন যে কাজ করতো, এই একাই সে কাজ করে দিয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন একটা রিজিড বডির উপরে যদি দুইটা সমান বিপরীতমুখী সমান্তরাল বল ক্রিয়া করে, যদি সেটা একটা ঘূর্ণন সৃষ্টি করে, সেটাকে বলা হয় সেখানে একটা যুগল তৈরি করেছে, সেখানে একটা যুগল তৈরি করে। তাহলে এটা একটা যুগল। তাহলে হোয়াট ইজ যুগল? এই যুগল তৈরি করে। তাহলে যুগল কাকে বলে? একটা রিজিড বডি হতে হবে, একটা রিজিড বডি হতে হবে। রিজিড বডি মানে অনড় বস্তু হতে হবে। এই অনড় বস্তুর দুইটা ভিন্ন বিন্দুতে দুইটা ফোর্স ক্রিয়াশীল থাকতে হবে। দুইটা ভিন্ন বিন্দুতে বিপরীতমুখী সমান্তরাল এবং সমান বল ক্রিয়াশীল থাকতে হবে। রাইট? তাহলে আমি আবার বলছি, কোন একটা অনড় বস্তুর দুইটা ভিন্ন বিন্দুতে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বল ক্রিয়া করানোর ফলে যদি এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হয়,
তবে বলতে হবে যে এখানে একটা যুগল তৈরি হয়েছে। দিস ইজ কল্ড কাপল, যুগল, দ্বন্দ্ব বা জোড় বলা হয় এদেরকে, রাইট? তাহলে এটাকে বলা হয়, এখানে একটা কি তৈরি করেছে মোস্তাক? যুগল তৈরি করেছে। এবং এই দুটো বলের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় যুগলের বাহু। কি বলা হয়? যুগলের বাহু। এবং এটাকে সংক্ষেপে বলা হয় পি কমা আর যুগল, পি কমা আর যুগল। তাহলে প্রথমটা কি নির্দেশ করে? পি মানের দুটা সমান সমান্তরাল বিপরীতমুখী, পি মানের দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল আর একক দূরত্বে ক্রিয়াশীল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ঘূর্ণন সৃষ্টি করতে পারে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আসি। তাহলে দেখো, আমি দুইটা ভিন্ন জিনিস শেখানোর জন্য এখানে একটু চেষ্টা করতেছি। কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা সমান বল, তিনটা সমান বল, কোন বিন্দুতে ক্রিয়াশীল সমান বল যদি একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর আছে বলে মনে হয়, তখন তারা ভারসাম্য সৃষ্টি করে। এই ক্ষেত্রে লব্ধি হবে শূন্য। অর্থাৎ প্রশ্নে যদি আগে থেকে উল্লেখ থাকে বল তিনটার ক্রিয়াবিন্দু একটা, বল তিনটার ক্রিয়াবিন্দু একটা, ওকে? তাহলে বল তিনটার ক্রিয়াবিন্দু হতে হবে একটা, এবং সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে যদি ক্রিয়াশীল আছে বলে মনে হয়, এটা দ্বারা বুঝাইছে তাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে তোমাকে। তাহলে এদের লব্ধি হবে শূন্য। বাট যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল না হয়ে আগে থেকে বলা থাকে একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা বল ক্রিয়াশীল, বাহু বরাবর ক্রিয়াশীল সমান বল, তখন এরা যুগল তৈরি করে। কি তৈরি করে? যুগল তৈরি করে। এমসিকিউটা আসে, যুগল তৈরি করে। কি ক্লিয়ার? ক্লিয়ার? কি ক্লিয়ার? এখানে একটা যুগল তৈরি করবে, রাইট? তাহলে আমার এখানে জাস্ট একটু পার্থক্য আছে যে একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল, আর সরাসরি বলা থাকবে একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা সমান বল ক্রিয়াশীল হলে তারা কি সৃষ্টি করে? ওখানে তারা একটা যুগল তৈরি করবে, একটা ঘূর্ণন সৃষ্টি করবে নির্দিষ্ট পরিমাণ। কি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা লাস্ট আমি ফাইনালি যে জিনিসটা শেখাই আজকে তোমাদেরকে শেষ করে দেব, সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে এরকম। আজকের কিন্তু অনেক কয়টা রিটেনেও কাজে লাগবে, তোমরা এগুলোকে রিটেনে মানে কিন্তু ব্যবহার করতে পারবা, রাইট? সেটা হচ্ছে এরকম, একটা বিন্দুতে ক্রিয়াশীল ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল তিনটা বলের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, পি কিউ আর, ওকে? এই তিনটা বলের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং এই তিনটা বল যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, অর্থাৎ পি কিউ আর যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, সমান্তর প্রগমন ভুক্ত হয়। সমান্তর মানে কি? পরপর দুটো করে জিনিসের অন্তর সমান। অর্থাৎ দেখা গেল এরকম বলগুলো থাকলো 2, 4, 6, এদের সাধারণ অন্তর 2, 3, 6, 9 সাধারণ অন্তর 3, 2, 5, 8 সাধারণ অন্তর 3, ঠিক? তাহলে তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, আগে বলে রাখছি, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, তিনটা বল ক্রিয়াশীল হতে হবে, এদের পরস্পরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং এদের সাধারণ অন্তর যদি সমান হয় বল তিনটার, তাহলে এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবা তাদের লব্ধি হবে d√3, d√3। ডি মানে সাধারণ অন্তর, ডি মানে
সাধারণ অন্তর, ডি মানে সাধারণ অন্তর। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, কি ক্লিয়ার? আমি যদি তোমাদেরকে ক্লিয়ার না করাতে পারি তাহলে আরেকবার আমি বোঝাই দিতে পারি তোমাদেরকে। ওকে, মনে করো যে পি বলটা এম প্লাস ডি, আচ্ছা কিউ বলটাও কত দিব, সাধারণ অন্তর সমান আর কি, ঠিক আছে, এম প্লাস টু ডি, এটা হতে পারে অবস্থা। তাহলে এটার মধ্যে এর হচ্ছে সাধারণ অন্তর কত কত, ডি। আচ্ছা এভাবে না নেই, তাহলে আমি একটা অঙ্ক দিয়ে নিই, তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে। ওকে, সেটা হচ্ছে দেখো এরকম, এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এখানে দিলাম 2 একক, এখানে দিলাম 2 একক, এখানে দিলাম 5 একক, এখানে দিলাম 8 একক, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, রাইট? তোমরা কি করবা, রিটেনে যদি করতে চাও এভাবে স্যারকে দেখিয়ে দেবা, স্যার দেখেন এই অঙ্কের মজিজা দেখেন। 120 ডিগ্রি কোণে এই তিনটা বলের মধ্যে সবচেয়ে ছোট বল কোনটা? 2। তুমি এখানে 2 লেখো, এখানে 2 লেখো, এখানে 2 লেখো, এগুলো সবই 120 ডিগ্রি কোণে। 120 120 120, ক্লিয়ার? তুমি বলছো আমি এই স্ট্রাকচারকে ভাঙিয়ে এটা লিখবো প্লাস আরেকটা স্ট্রাকচার লিখবো, এইভাবে স্যারকে বুঝিয়ে দেবা। রিটার্ন এইভাবে করবা, যাও 1 মার্ক যদি স্যার কাটেছে, আমি কি বলেছি, এই সলভ যদি তোমার খাতায় দেখে স্যারেরা, তোমাকে আগে চান্স দিয়ে বসে রাখবে। বলো, আমরা ছোটকালে শিখেছিলাম শূন্যস্থান পূরণ করো, যে 15 = 10 প্লাস খালি ঘর। এখন বলো এইটা প্লাস এইটা মিলিয়ে হতে হবে এইটা, এখানে তো 2 আছে, এখানে 2 আছে, এবার আর কি কোনো বল আছে? 0। 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? 3। এই 2 এর সাথে কত যোগ করলে 8 হয়? 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার যদি লব্ধি বের করতে হয়, এগুলো 120 ডিগ্রি করে। ওকে, 120 120 120, এগুলো সবই 120 করে। ওকে, এটার লব্ধি বের করতে গেলে এটার লব্ধি বের করতে হবে প্লাস এটার লব্ধি বের করতে হবে। আমি একটু আগে শিখেছি এটার লব্ধি 0, এটার লব্ধি 0। এবারে এখানে দেখো, এখানে লব্ধি বের করতে হবে। এখানে 3টা বল আছে নাকি 2টা বল আছে? এখানে বল আছে 2টা, বল আছে 2টা। তাহলে 2টা বলের লব্ধি আমরা জানি, r² = 3² প্লাস 6² মাইনাস না প্লাস 2 × 3 × 6 × cos 120 ডিগ্রি। এটা আমরা জানি কিনা বলো? দেখো 2টা বলের লব্ধি বের করলে হচ্ছে এখানে সামান্তরিক সূত্র, সলিড সামান্তরিক সূত্র। এটার লব্ধি 0, এই পাশে 0 আছে, এর মানে এদিকে কোনো বল নাই, এখানে আছে 2টা বল, 2টা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তখন আমরা লব্ধি বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, this = 3 × 9 6 6 36 মাইনাস cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ আর একটু সাপ 3 6 18, তাহলে কত থাকলো? 18 আর 9 27, এটা হয়ে গেল 27। অতএব r = 3√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল 3টা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, এদের সাধারণ অন্তর যদি সমান হয়, সাধারণ অন্তর কত অবস্থা এদের? 3। আমি বলেছিলাম সাধারণ অন্তর ইনটু √3 হবে অ্যান্সার লব্ধি। সাধারণ অন্তর কত? তাহলে 3√3। দেখো তো মিলে নাই, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্কগুলোরও আমরা লব্ধি বের করতে পারবো। হয়েছে ভাইজান? সাকিব হাসান m+d, m আর m-d, নো প্রবলেম ভাইয়া, আমি দিয়েছি অঙ্ক, তো একটা মানে অঙ্ক দিয়ে করালাম। তো কি হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে 3টা বলের লব্ধি সংক্রান্ত যত অঙ্ক আছে সব পারবো আমরা।
যদি 120 ডিগ্রি কোণ না থেকে অন্য কোণ থাকে তাহলে ডট গুণন দিয়ে করবো। আবার 120 ডিগ্রি কোণে থাকলে যখন আমাদের সমান বল থাকবে লব্ধি শূন্য, অসমান বল থাকবে, সমান্তর ধারা যদি না হয় বলগুলোর বর্গের সমষ্টি মাইনাস দুটি করে বলের গুণফলের যোগফল, সেটা বের করে বর্গমূল করব। আর যদি 120 ডিগ্রি কোণে থাকে সাধারণ অন্তর যদি সমান হয় লব্ধি হবে d√3। কি ক্লিয়ার? ওকে। সাপেন টানজেম d√3 এটা কি রিটেনের জন্য? না, সাপেন টানজেম এই যে এটা রিটেনে করা যাবে। জাস্ট এই চিত্রটা এঁকে লিখবা যে অতএব লব্ধি ইকুয়াল টু এটা, জাস্ট এইটুকু লিখবা। যদি কেউ তোমার মার্ক কাটে আমি তার হাত কাটে নিব বলে রাখলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। খোদা হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।